শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও 17 জন। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হল চট্টগ্রাম ৯ জামায়াতের প্রার্থী ডাক্তার ফজলুল হকের আবেদন। অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। আইন শৃঙ্খলায় উন্নতি না হওয়ায় উদ্বেগ, নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার ভিডিপি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে মোট ৪২,৭৬১টি ভোট কেন্দ্রে প্রতিটিতে ১৩ জন করে সর্বমোট ৫,৫৫,৯৫৮ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন। সরকারের একটা ব্যর্থতাই বলবো, উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। ভোটের মাঝে নতুন নিবন্ধিত দলগুলোর ভূমিকা হতাশাজনক। বেশিরভাগ আসনেই প্রার্থী দিতে পারেনি এনসিপি সহ কেউ। জোটে ঝুঁকেই হারিয়েছে স্বকীয়তা, বলছেন বিশ্লেষকরা। ছোট ছোট দলগুলো কিন্তু জোটে যে জাস্ট একটা দুইটা আসন পেয়ে ব্যাস সন্তুষ্ট। তা আসলে দেখা যাচ্ছে যে তারা মূলত রাজনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধনটা নেয় না। কারফিউ জারি করে গণহত্যার মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন। সাক্ষ্য গ্রহণ শুরু হবে 10 ফেব্রুয়ারি। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বনশ্রুতি স্কুল ছাত্রী হত্যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলনের স্বীকারোক্তি। বাগেরহাট থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে র্যাব। জুলাই সনদ লঙ্ঘন করেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালকের। লক্ষ্যভ্রষ্ট হয়েছে সংস্কারের চেষ্টা। বিশ্বকাপে ভারতে ভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি। আজই যোগাযোগ করা হতে পারে বিসিবির সাথে, বলছে এনডিটিভি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। তৃতীয় দিনের মতো আপিল নিষ্পত্তি চলছে নির্বাচন কমিশনে। শুনানি হবে ৭০টি আপিলের উপর। এখন পর্যন্ত ৩৫টি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রার্থিতা ফিরে পান ১৭ জন। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হক সহ ১৩ জনের আপিল নামঞ্জুর করে ইসি। সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর শুনানি শুরু করে ইসি। বেশিরভাগ আপিলকারী প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না। দ্বৈত নাগরিক, ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ১% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি। এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হকের আবেদন বাতিল করে ইসি। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তিনি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। আপিল নিষ্পত্তি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার ব্যক্তিগত অঙ্গীকারপত্র দিয়েছি। মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর ১-২ আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমি তখন জমা দিতে পারিনি। পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম, কিন্তু তা ওনারা গ্রহণ করেন নাই। হ্যাঁ, নামঞ্জুর হয়েছে। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী লাভলি বিথি। আমরা তার কাছে যাচ্ছি। বিথি, প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল নিষ্পত্তিতে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? আমরা যতদূর জানি ১৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। কতজন প্রার্থীতা ফিরে পেয়েছে সেটা তথ্য তো আপনি দিয়েই দিয়েছেন। এর বাইরে যদি বলি যে আজকে ৭০ জনের করার কথা আছে, মানে এখন পর্যন্ত অর্ধেকটি আপিলের শুনানি শেষ হয়েছে আর অর্ধেক বাকি আছে। এখন এই মুহূর্তে বিরতি চলছে। সাধারণত হলফনামায় যে 10টি তথ্য, এবারে হলফনামা অন্যান্য করে হলফনামার তুলনায় একটু ভিন্ন, কারণ আগে 7টি তথ্য দিতে হতো, এবার 10টি অর্থাৎ 3টি বাড়ানো হয়েছে। সুতরাং সেই তথ্যগুলো, স্বাক্ষরগুলো এবং আচরণ বিধিমালায় যে অঙ্গীকারনামা মেনে চলবে, অথবা দলীয় প্রধান যারা দল থেকে মনোনীত
প্রমাণিত হয়েছে তার স্বাক্ষর আছে কিনা, এই বিষয়গুলোতে নির্বাচন কমিশন বেশ শিথিল মঞ্জুর করছে তাদের আপিল। কিন্তু যেসব ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব আছে এবং ঋণ খেলাপি আছে অথবা ট্যাক্স দেওয়া হয়নি, সেই দিকগুলোতে নির্বাচন কমিশন বেশ গুরুত্ব দিচ্ছে। তবে এটা আমরা দেখতে পেয়েছি যে দ্বৈত নাগরিকদের কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারপর আপিল করা হয়েছে, কিন্তু দ্বৈত নাগরিকত্ব যে কাগজটি জমা দিলে কিন্তু নির্বাচন কমিশন সে আপিলটা মঞ্জুর করছে। তবে জামায়াতে ইসলামের যে প্রার্থীর কথা এর আগে সংবাদে জানিয়েছিলাম, তিনি শুধুমাত্র আবেদন করেছেন, কোনো কাগজপত্র জমা দিতে পারেনি, তার কারণে তার প্রার্থীতে নামঞ্জুর করা হয়েছে তার আপিলটি। জাতীয় পার্টির এখন পর্যন্ত 2 জন প্রার্থী আপিল নামঞ্জুর করা হয়েছে, একটি পেন্ডিং আছে ঋণ খেলাপির দায়। এখানে জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম সহ বেশ কয়েকটি দলই কিন্তু যারা দ্বৈত নাগরিকত্বের কারণে আপিল নামঞ্জুর হয়েছে, তারা একটি অভিযোগ করেছে যে বিএনপির একজন প্রার্থীর কথা তারা বলছেন যে বিএনপির একজন প্রার্থী তিনি শুধুমাত্র আবেদনপত্র দেখিয়েই তার মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছে। তাহলে এই ক্ষেত্রে তিনি পক্ষপাতিত্বের অভিযোগ করছেন এই প্রার্থীগুলো, আপিল মঞ্জুর হয়নি যারা, তারা সে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই অভিযোগটি করছেন যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। দিন শেষে সম্পূর্ণ বিস্তারিত জানা যাবে যে মোট কতজন প্রার্থীতা ফিরে পেল, কতজন আপিল নামঞ্জুর হলো। লোপা বিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও উন্নত হয়নি, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমন প্রত্যাশা বিএনপির। ক্ষমতায় গেলে তিস্তা, পদ্মা সহ অভিন্ন নদীগুলোর বিষয়ে ভারতের সাথে আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে, এমনটা জানান ফখরুল। তিনি বলেন, ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করবে বাংলাদেশ। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া 9 দিনের সফর নিয়েও প্রশ্ন করা হয়। মির্জা ফখরুল বলেন, বগুড়া তার পিতৃভূমি, নির্বাচনের আগে অবশ্যই তিনি উত্তরাঞ্চল সফরে যাবেন। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিষয়টা আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও। জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 42,766টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি জানান, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকবেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্যে থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। সারা দেশে 1191টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দেন উপদেষ্টা। 42,761টি ভোট কেন্দ্রে প্রতিটিতে 13 জন করে সর্বমোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন। প্রতি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকবেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। নিবন্ধন নিয়ে যুদ্ধ করলেও ভোটের মাঠে 50টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি নতুন নিবন্ধিত কোনো দল। কোনো দল প্রার্থী দিয়েছে 1 বা 2টি আসনে। এমনকি 24-এর গণঅভ্যুত্থানের পর বিকল্প রাজনৈতিক শক্তির আশা জাগিয়েও মাত্র 44 আসনে প্রার্থী দিতে পেরেছে তরুণদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন, বড় 2 দলের নেতৃত্বে গঠিত জোটে ঝুঁকেই স্বকীয়তা হারিয়েছে নতুনরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। 100টা ঘন্টা হয়ে গেল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই,
নিবন্ধনের জন্য নভেম্বরে 134 ঘন্টা অনশন করেছিলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। এক্ষেত্রে ইসির যুক্তি ছিল মানদণ্ড অনুযায়ী 22 জেলার 2টি ও 100 উপজেলার 63টিতে তার দলের অফিস নেই। শেষ পর্যন্ত আমজনতা দল নিবন্ধন পায়। সে সময় তারেক 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন। আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদেরটা লস প্রজেক্ট, এনসিপিতে যেতে হবে। তবে বাস্তবতা হলো মাত্র 19টি আসনে প্রার্থী দিতে পেরেছে দলটি। আমজনতা দলের সভাপতি জানান, সময় স্বল্পতার কারণে সব আসনে প্রার্থী দিতে পারেননি তারা। আমজনতার আগে নিবন্ধন পায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ছিল নতুন এই দলটিরও। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাতপাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটে যোগ দিয়ে প্রার্থী দিয়েছে মাত্র 44টি আসনে। আসন ভাগাভাগিতে দলটির প্রার্থী কমতে পারে আরও অন্তত 15টি আসনে। নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। 11 দলীয় এই জোটে আছেন নতুন নিবন্ধন পাওয়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নির্বাচনে প্রার্থী দিয়েছে যথাক্রমে 8টি এবং 2টি আসনে। এছাড়া বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী। 30টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। বিশ্লেষকরা বলছেন, জনকল্যাণ নয়, রাজনৈতিক সুবিধা নিতেই নিবন্ধন নিচ্ছে দলগুলো। ছোট ছোট দলগুলো কিন্তু জোটে যেয়ে জাস্ট একটা দুইটা আসন পেয়ে ব্যাস সন্তুষ্ট। তা আসলে দেখা যাচ্ছে যে তারা মূলত রাজনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধনটা নেয় না। অ্যাটলিস্ট 10% আসনে তো তাদের প্রার্থী দেওয়া দরকার ছিল, খুব দেখা যায় না আসলে। সেই জন্য আমাদের দেশে তো রাজনৈতিক দলের বিকল্পই নাই, একটা দুইটা তিনটা চারটা। তফসিলের আগে 2025 সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় আরও 5টি রাজনৈতিক দল। এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ মাইনরিটি পার্টি আলাপ আলোচনা করে যাচ্ছে জোটের জন্য। বাকি 4টি দল এককভাবে নির্বাচনে অংশ নিলেও কোনো দলেই প্রার্থী দিতে পারেনি 30টির বেশি আসনে। বিএনপি বা জামাতের থেকে আমরা যখন আলাদা একটা জায়গাতে অবস্থান করেছি, আপনি দেখেছেন যে টাকা দাখিলের কত সপ্তাহখানেক আগে, তো এই এক সপ্তাহের মধ্যে আমাদের 19 জন সাবমিট করেছে। আমি মনে করি এটা অনেক বেশি সংখ্যক হয়েছে। এমপি হওয়ার ক্যান্ডিডেট যোগ্য লোক তো আপনি রাস্তার লোক যদি বসায় দিতে পারবেন না। আমি দিতে পারি, কিন্তু এই দেওয়াটাকে দেওয়া আপনাকে তো বুঝতে হবে যে একজন এমপি হতে গেলে স্ট্যাটাসটাকে। জুলাই গণ অভ্যুত্থানের পর ইসির নিবন্ধন পায় গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ আরও 6টি রাজনৈতিক দল, যাদের বেশিরভাগই নির্বাচনে অংশ নিচ্ছে জোটবদ্ধ হয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে চলমান আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তবে এই দিন ট্রাইব্যুনালের কাছে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন সালমান এফ রহমান ও আনিসুল হক। পরে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 10 ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে গণহত্যা চালাতে বেআইনিভাবে কারফিউ জারি করা হয়েছিল। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেয় সালমান এফ রহমান। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ ও জনগণের জানমাল রক্ষায় কারফিউ দেওয়া হয়। কারফিউর হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন, যার টেলিফোনিক ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশু হোজাইফার অবস্থা সংকটাপন্ন। আইসিইউতে
ভর্তি শিশুটির এখনও জ্ঞান ফেরেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, গত রাতে এক দফা অপারেশন করা হলেও হোজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা যায়নি। টেকনাফের ওয়াইকাং ইউনিয়নের বাসিন্দারা জানায়, শনিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয়। রোববার সকালে গুলিবিদ্ধ হয় ওয়াইকাংয়ের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী হোজাইফা সুলতানা আফনান। আহত হন আরও 2 জন। রোববার দুপুর থেকে সীমান্তের ওপারে গোলাগুলি থামলেও আতঙ্ক রয়েছে স্থানীয়দের মাঝে। নিরাপত্তার দাবিতে সকালে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এদিকে হোয়াইকাং সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অপারেশন কালকে রাত্রে হয়েছে, ঠিক আছে। মেয়েটার অবস্থা এত ভালো না, মেয়েটা আছে এখন অজ্ঞান অবস্থায় আছে, ভেন্টিলেটর আছে। হ্যাঁ, আইসিইউতে গুলি ওটা বের করা যাবে না, গুলি বের করলে মেয়েটার সাথে সাথে মারা যাবে। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকা থেকে বিএসএফ বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। গত রাতে উপজেলার খাচিয়ামারি সীমান্তে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মিস্টার আলী সহ কয়েক যুবক সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এক পর্যায়ে মিস্টার আলীকে ধরে নিয়ে যায় তারা। এ ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় তার পরিবার। বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ করেনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শোনার পর বিএসএফকে জানানো হলেও এখনও তারা কোনো উত্তর দেয়নি। হলফনামায় মদ চোরাচালান মামলার তথ্য গোপন করে আবারও সমালোচনায় কুমিল্লার সেই বিতর্কিত বিএনপি নেতা এবং কুমিল্লা 10 আসনের এমপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। কোর্টে হাজির না হয়েও কিভাবে অব্যাহতি পেলেন, এমন প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ তুলেছেন আরেক প্রার্থী। বিতর্কই যেন পিছু ছাড়ছে না কুমিল্লা 10 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার। এবার তার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন একই আসনের অপর প্রার্থী অ্যাডভোকেট নূরে আলম। হলফনামায় যতটুকু মামলার তালিকা দিছে সবগুলো মামলা আমরা দেখলাম এবং 2008 সালেও আমরা এটা জাস্টিফাই করে দিলাম। 2008 সালেরও কিছু মামলা উনি হলফনামা আনে নাই, আমরা সেটাও উল্লেখ করছি আমাদের দরখাস্ত। চিটাং কাস্টমসের মাসুদ হাসানের তদন্তাধীন একটা মামলা, জিয়ার নাংশ 52 মামলার উনি আসামি, 4 নম্বর আসামি, কিন্তু উনি কোর্টে না গিয়ে অব্যাহতি, ওটা হলফনামা লেখা আছে অব্যাহতি, কিন্তু আমরা জানতে পারছি উনি কোর্টে যায় নাই এবং কোর্টে কোনো এরকম কোনো অর্ডার পান নাই বা কোর্টের জাজ এই বিষয়ে কোনো রায়ও দেন। তথ্য গোপনের সত্যতা নিশ্চিতে যমুনার অনুসন্ধান চট্টগ্রামে। জানা যায়, আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে সিআরপিতে সুতা আমদানির আড়ালে মদ চোরাচালানের অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হাসান 2024 সালের 13 অক্টোবর মামলা করেন। সেই মামলায় 4 নম্বর অভিযুক্ত তিনি। আমদানিকারক একটা সুতা ডিক্লারেশন দিয়েছিল, ফেব্রিক্সের ডিক্লারেশন ছিল, কিন্তু পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এআর শাখা এটা শতভাগ কায়িক পরীক্ষা করে এবং কায়িক পরীক্ষার পরে এটা দেখা যায় যে বিদেশি মদ রয়েছে। নির্বাচনী হলফনামায় গফুর ভূঁইয়া মামলাটি থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করলেও চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে জানা যায় তিনি মামলায় কখনো হাজির হননি এবং অব্যাহতিও পাননি। তবে অব্যাহতি চেয়ে আবেদন পাঠানো হলেও তার নিষ্পত্তি হয়নি এখনো। এদিকে গেল 29 ডিসেম্বর হলফনামায় স্বাক্ষরিত নথিতে গফুর ভূঁইয়া এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেন। অথচ পরে কুমিল্লার ডিএসবি স্বাক্ষরিত নথিতে দেখা যায় তিনি এজাহারে অভিযুক্ত। ফলে এমন প্রার্থী যাচাই বাছাই বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তদন্তাধীন বিষয়, বিচারাধীন বিষয়, এগুলো নিয়ে আমরা আপাতত মন্তব্য করতে পারি না। না, শাসিত তো হয় না এখানে। এটা ওই যে 173 এ ধারায় একটা সুযোগ আছে, সেই ধারায় আবেদন করছে। নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব, যদি সত্যি এ ঘটনা ঘটে থাকে অনতিবিলম্বে তার প্রার্থিতা বাতিল করা উচিত। আইন প্রণেতা হবে নির্বাচনে পাশ করলে, সে যদি আইনে অমান্য করে, আইন ভঙ্গ করে, তাহলে এমন নেতা দিয়ে আমরা কি করব? কেউ যদি কাগজপত্রে গোপন করে তাহলে তার প্রার্থিতা বাতিল হওয়া উচিত এবং তার প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না। মদ চোরাচালান মামলার নথি অনুযায়ী গফুর ভূঁইয়া সহ 8 জন সুতা আমদানির নামে 11,686 লিটার মদ, 100 প্যাকেট গার্মেন্টস ওরিয়েন্টেড ফেব্রিক্সের পরিবর্তে চোরাচালান করে বলে মামলায় উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়ে গফুর ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
হলফনামায় তথ্য গোপন নির্বাচনী রাজনীতিতে নতুন কিছু নয়, তবে কুমিল্লা 10 আসনের এই অভিযোগ শেষ পর্যন্ত কতটা টিকে থাকে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের তদন্ত ও সিদ্ধান্তের উপর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। পটুয়াখালী 3 আসনে নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা হাসান মামুন। আসনটিতে বিএনপি জোট থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো। তার আশা শেষ পর্যন্ত প্রার্থিতা তুলে নেবেন প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। যোগ্যতার ভিত্তিতে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 3 সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি। স্বাধীনতার পর গত 52 বছরে আসনটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে মাত্র 2 বার। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে আসনটিতে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। নির্বাচনের সময় যত এগোচ্ছে ততই সরগরম হয়ে উঠছে রাজপথে তার সক্রিয়তা। পটুয়াখালী 3 গলাচিপা দশমিনার বিএনপি নেতাকর্মীদের এবং ভোটারদের আগ্রহের কারণে এই নির্বাচন থেকে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। যদি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। বিএনপি জোটের আসন সমঝোতায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুও আসনটিতে মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজপথে নেতাকর্মীদের নিয়ে তারও রয়েছে সরব ভূমিকা। প্রতিদ্বন্দ্বী হাসান মামুনকে প্রার্থিতা তুলে নিয়ে একসাথে কাজ করার আহ্বান গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতার। বড় বড় জাতীয় নেতা ছিলেন, দল থেকে সিটকে পড়ে কিন্তু জাতীয় রাজনীতি থেকেও অন্ধকারে হারিয়ে গিয়েছেন। কাজে এইখানে দলের বাইরে গিয়ে আমার মনে হয় না যে কেউ আসলে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকবে। বড় ভাই হিসেবে আমি তাকে আহ্বান করব যে আসেন একসাথে কাজ করি। তবে দল থেকে বহিষ্কার হলেও হাসান মামুনের পক্ষে জোটবদ্ধ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। আমাদের হাসান মামুন ভবিষ্যতে এমপি হিসেবে আমরা তারা সংসদে পাঠাবো। দল যাতে মনোনয়ন দান দেয় নাই মানবেই মার্কা, আমাকে ধানের দরকার নেই। মামুনের জনপ্রিয়তা বেশি এবং সে এখানে নির্বাচিত হবে, স্বতন্ত্রভাবে সে নির্বাচিত হবে। চাষি, মজুর, শিক্ষিত, অশিক্ষিত এবং অফিস আদালত সব জায়গার লোকজনই ওনার প্রতি একটু আকৃষ্ট। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ ভোটাররাও। যে আমাকে খোঁজখবর নেবে, দেশের উন্নয়ন করবে, তাকেই আমরা ভোট দেব। আমরা যারা যোগ্য মনে করবো তারে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। ওই প্রার্থীটা দরকার, এই প্রার্থীটা আমাকে জনগণের ভালো চাইবে। এরই মধ্যে সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যেই প্রস্তুতি গ্রহণ প্রয়োজন সেটি আমরা ইম্পার্শিয়ালি করছি। অর্থাৎ এক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,75,871 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের 5 জন প্রার্থী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বনশ্রীতে স্কুল ছাত্রী ফাতেমা হত্যায় প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে আটক হোটেল কর্মী মিলন। এর আগে বাগেরহাট সদর থেকে তাকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ফাতেমা আক্তার লিলিকে গলা কেটে হত্যা করা হয়। শনিবার রাতে বনশ্রীর বাসা থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর অজ্ঞাতনামা একাধিক ব্যক্তির নামে খিলগাঁও থানায় মামলা করে নিহতের পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিহত ফাতেমার বাবার মালিকানাধীন রেস্তোরাঁর কর্মচারী মিলনকে হত্যাকারী হিসেবে সন্দেহ করে পরিবার। মালিকের বাসায় খাবার খেতেন মিলন। সে নেশাগ্রস্ত ছিল বলেও জানায় ফাতেমার পরিবার। প্রায় গভীর রাতে বাসায় আসতে চাইলে বাধা দিতেন নিহত ফাতেমা। পরিবারের ধারণা এই ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড। হত্যার পরপরই বাসা থেকে লুট হয়েছে নগদ 5 লাখ টাকা সহ 5 ভরি স্বর্ণালংকার। দিনাজপুরের চিরির বন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাত পরিচয়ে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার লক্ষ্মীতলা বানিয়াখালী এলাকায় ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা 2 যুবককে হত্যা করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কুড়িগ্রামে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী পলাতক রয়েছে। ভোরে নাগেশ্বরী উপজেলার দিগদারি এলাকায় বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহিমা বেগম ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যরা জানায় 2 ছেলে 1 মেয়ে ও স্ত্রী নিয়ে ঢাকায় থাকতেন বাবলু মিয়া। 2 সপ্তাহ আগে পরিবার নিয়ে বাড়িতে যান তিনি। সোমবার ভোরে পরিবারের সদস্যরা মহিমা বেগমের কক্ষে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। পুলিশ জানায় মরদেহের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাবলু মিয়াকে ধরতে চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকেও তা লঙ্ঘনের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। দুদক জবাবদিহিতা তৈরি করতে ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ কমিশন বাস্তবে পুলিশের ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করা না হলে এটি একটি ভালো আইন হতে পারত বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারা উল্লঙ্ঘন করতে পারবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতার ভিত্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে অ্যাডহক ভিত্তিক বাছাই করা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পিক অ্যান্ড চুজ করা হয়েছে, যার ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কার পরিপন্থী আইন বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী 1-2 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইইউ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। দেশ এগিয়ে নিতে স্থিতিশীলতা জরুরি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, দেশবাসীর মতো জামায়াতও সংস্কারের পক্ষে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা পাবে, থাকবে জবাবদিহির জায়গাও। গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশা প্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান জামায়াতের আমির। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত। আমরা মনে করি তারা আগামীকালকের ভিতরে সমাধান আছে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন। তারা 200 প্রতিনিধি দল পাঠাবেন। একটা সমাজের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ যদি আমরা খোলা মন নিয়ে একসাথে বসতে পারি যে আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ কি করতে পারি। 2 সপ্তাহ পার হলেও এখনো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রোববারও তেহরান, মাশহাদ, কেরমানশাহ ও মাজান্দারান সহ গুরুত্বপূর্ণ শহর এবং প্রদেশগুলোতে ছড়িয়েছে উত্তেজনা। অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। 15 দিনে আটক করা হয়েছে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থা প্রায় 600 জনের মৃত্যুর কথা জানালেও একাধিক সূত্রের দাবি প্রাণহানি ছাড়িয়েছে 2000। 4 দিন ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। দেশজুড়ে চলমান ব্ল্যাকআউট উপেক্ষা করেই রোববার রাতে রাজধানী তেহরানের কেন্দ্রে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। নির্বাসিত ক্রাউন প্রিন্সের নামে স্লোগানে মুখরিত হয় রাজপথ। বিক্ষোভ হয় ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর মাশহাদেও। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান জুড়ে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, যেখানে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি প্রায় 600 জনে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা, যদিও কোনো সূত্র বলছে 2000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় বাহিরেই ফেলে রাখা হচ্ছে মরদেহ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে, কাছ থেকে গুলি চালানোরও প্রমাণ রয়েছে। রাস্তায় বিক্ষোভকারীদের ওপর মিলিটারি গ্রেড অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন মন্তব্য তার। আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছি। ইরানকে কঠিন জবাব দিতে সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে। অভিযানের বিষয়ে আমরা প্রত্যয়ী।
সরকার বিরোধী বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শহীদ আখ্যা দিয়েছে ইরান। দাবি, যুক্তরাষ্ট্র ও ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে মৃত্যু হয়েছে তাদের। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে। চলমান অস্থিরতা কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সরকার বিরোধী আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ইরানে ইসলামী শাসন ব্যবস্থাকে হটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়। একই চিত্র জার্মানির বার্লিনেও। এদিকে সরকার পতনের চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। ইসলামী শাসন ব্যবস্থাকে হটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উত্তাল 10 ডাউনিং স্ট্রিট। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এভাবেই ক্ষোভ জানান আন্দোলনকারীরা। ইরানি রাজতন্ত্রের পতাকা এবং প্ল্যাকার্ড হাতে শাহের পক্ষে স্লোগান দেন আন্দোলনকারীরা। দেশটিতে সরকার বিরোধী চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ। ইরানে সত্যিকারের গণতন্ত্রের জন্য রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি আন্দোলনকারীদের। ইরানের দায়িত্ব নেবেন শাহ, এরপর তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন। বিক্ষোভের একই চিত্র জার্মানিতেও। রাজধানী বার্লিনের বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। দেশটিতে অবস্থানরত রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের পাশাপাশি ইরানি বংশোদ্ভূত জার্মানরা অংশ নেন এই বিক্ষোভে। ইসলামী বিপ্লবী সরকারের পতনের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান তারা। ইরানে ইন্টারনেট, বিদ্যুৎ কিছুই নেই। সেখানে নাগরিকদের জন্য কোনো সেবাই রাখা হয়নি। আমরা আশা করছি খুব শিগগিরই ইরানে বর্তমান ক্ষমতাসীনদের পতন হবে, তবে এজন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। ইরানে চলমান আন্দোলনের পক্ষে বিক্ষোভ হয়েছে ইতালি, ফ্রান্স সহ পশ্চিমা বিভিন্ন দেশে। তেহরানের পতনের জন্য বিদেশি হস্তক্ষেপের আহ্বানও জানানো হয়। এদিকে সরকার পতনের চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। রাজধানী তেহরান আর মাশহাদ সহ দেশটির বিভিন্ন এলাকায় হয় এই প্রতিবাদ সমাবেশ। এ সময় ইসলামী বিপ্লবের পক্ষে স্লোগান দেন সরকারপন্থীরা। বিক্ষোভের নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক এডিটেড ছবি পোস্ট করে এবার নতুন করে সমালোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এই ডিজিটাল ছবি শেয়ার করেন তিনি, যেখানে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে লেখা রয়েছে ট্রাম্পের নাম। সেখানে 2026 সালের জানুয়ারি থেকে তাকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আদতে উইকিপিডিয়ার একটি সম্পাদিত স্ক্রিনশট। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 45তম ও 47তম প্রেসিডেন্ট হিসেবেও দেখানো হয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নেয়ার পর দেশটি চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।